You are watching Step Presents Starbuzz. আমার সারা দিন খেয়ে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমাকে কেউ বলতে পারবে না যে আগে ফোন দিলে পেতাম, এখন ফোন দিলে পাই না। ছেলেরা বডিগার্ডের জন্য লাগে না, কারণ ছেলেদের উপরে কোনো ছেলেই কিন্তু এসে পড়ে না। আর মেয়েরা অনেক ভদ্র হয়, মেয়েরা ওরকম আচরণ কখনোই করে না। এটা তো আমি বলেই দিয়েছি, ওই সুতরাং আমি ফলো করতাম তাকে। তার মাধ্যমে গানে আসা, তার প্রতি ভালো লাগা থেকে গানে আসা। আমার একটা মাত্র ছেলে, সন্তান একটাই। আর আমার ছেলে যেহেতু কোনো ভাই বোন নাই, আমি ওর ভাই, আমি ওর বোন, আমি ওর বাবা। আমার বাচ্চা যখন কোনো কম্পিটিশনে যায়, নাম দেয়, তখন বাচ্চার চেয়ে টেনশন থাকে বেশি আমার। তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া। বাংলাদেশে যদি কোনো শিল্পী থাকে যে শিল্পীকে আন্তর্জাতিকভাবে মানুষ চেনে, বেশি করে চেনে, সে হচ্ছে রোনাইলা। নানা আসছে, নানা এসে তো চিল্লাচিল্লি রুমের মধ্যে, কেন আমার নাতিকে বাধ্য হইলো। নানা তো কোনোভাবে যাবে না, নানা নাতির ইয়েস কার্ড নেওয়াই ছাড়বে, ঠিক আছে। কারণ আমাদের সিজন থাকে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। আর বাকি মাসগুলো আমাদের এদিক সেদিক বসে ঘুরে ফিরে কাটাতে হয়। তো সে দেশপ্রেমিক ছিলেন, আমাদের দেশ বলবো প্রকৃত দেশপ্রেমিক। দেশের পক্ষে কথা বলতেন, কোনো দলের পক্ষে না। তার কাছে সবার আগে দেশ। মানুষ যখন কোনো গানের আয়োজন করে, একটা ভয় নিয়ে আয়োজন করে ভিতরে, যে গানটা যা করতেছি আলটিমেটলি হইতে হবে কিনা। যখন যেখানে এই ধরনের অনুষ্ঠান বানচাল করার জন্য কেউ আসবে, আমি চাইবো সাধারণ মানুষ প্রতিবাদ করবে সেই জায়গায়। শোভন নন্দীদার গায়ককে আমার খুব ভালো লাগতো, কিন্তু তার গান আমি গাইতে পারতাম না, কারণ তিনি ক্লাসিক শিল্পী, আমি ক্লাসিক বুঝি না। ভিডিও যত ভালো হবে, গান তত খারাপ হবে। তুমি যে ক্ষতি লয় আমার, তুমি যে ক্ষতি লয় আমার, আল্লাহ করবে। তখন একটা গান মুখস্থ করে আমি কম্পিটিশনে উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। আমি কিন্তু গিটার বাজানো শিখছি হলো বাচ্চাদের গান দিয়ে আর কি। সেই তুমি, তারপরে তারা ভরা রাতে, তারপরে এখন অনেক রাত, এরপরে ফেরারি এমনটা আমার, এই গানগুলো মুখস্থ করছি আমি কলেজ লাইফেই। ওকে, let's start some English language, no problem. Okay. You will ask me English question, I will answer you in English, no problem. This is my ball, not my ball, this is table tennis ball. সবই তো এরকম, যা চাইতে পারি না, দুধের সাথে ঘোলে মেটাতে হয়। সিনেমা হল থেকে বেরোলে মনে হতো যে আমি এমন একটা কাজ করি যেটা হিরোরা করে। সাবিনা ইয়াসমিন হচ্ছে বাংলাদেশের দেশের গানের স্পেশালিস্ট। না, সিঙ্গার হওয়া তো সহজ না। সিঙ্গার হওয়ার সিঁড়িতে আমি এখন আসি, কিন্তু এটা অনেক বহুদূর, গন্তব্য অনেক বহুদূর। সোশ্যাল মিডিয়ার ভিউ দেখে আমরা যেরকম মনে করি যে এরকম ভিউ হয়েছে, মানুষ মনে আমাকে চিনলো, আসলে ব্যাপারটা তা না। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমরশীদ, এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের খুবই পছন্দের একজন সিঙ্গার, যার গান শুনতে আপনারা ভালোবাসেন, যার গান বলতে পারি আপনারা দেখতেও ভালোবাসেন, কারণ সে যখন গায় তখন আবেগ দিয়ে গায়। তিনি হচ্ছেন সবার পছন্দের মিজান মাহমুদ রাজীব। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। স্টারবাজ তো নামটা নিজেকে স্টার মনে করতে হচ্ছে আর কি, ভালো লাগছে। আপনি কি স্টার না? আমি তো নিজেকে কখনো স্টার মনে করি না, কিন্তু আমরা তো জানি আপনি স্টার। সেটা তোমাদের ব্যাপার। স্টার হচ্ছে আকাশে থাকে, এবং আকাশের সীমাতে তারা আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনাকেও আমরা দেখি গানের এই জগতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, গান দিয়ে আকাশ সমান উচ্চতায় পৌঁছে গেছেন, তাই আপনি আমাদের চোখে স্টার। আসলে স্টার বললে আমার একটু মানে আনইজি ফিল হয়, কারণ আমি ওই স্টার লেভেলে কখনো যেতেও চাই না। আমি চাই সাধারণ মানুষের মতো থাকতে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে। আমি গত 20 বছরে আগে যেরকম ছিলাম, 20 বছর আগে, এখন আমি তেমনই আছে, আমার চেঞ্জ হয় না। কিন্তু আমাকে কেউ বলতে পারবে না যে আগে ফোন দিলে পেতাম, এখন ফোন দিলে পাই না। আগে ডাকলে আসতাম, এখন ডাকলে যাই না, এরকম কোনো ডিফারেন্স আমাদের নাই, চেঞ্জ নাই। সো আমি স্টার হই নাই। কেমন লাগে যখন দেখেন যে আপনার সাথেই বড় হওয়া একজন, কিংবা আপনার পরবর্তী সময়ে বড় হওয়া একজন হুট করে নিজেকে স্টারডমে নিয়ে আসলো, সব জায়গায় যাবে না, সবার সাথে কথা বলবে না, এই গান গাবে না, তাকে গান শোনাবে না, বা তার সাথে ছবি তুলবে না, কেমন লাগে তখন? খুব কষ্ট হয় তাদের জন্য। তাদের জন্য কষ্ট হয় কেন? কারণ হচ্ছে তারা মানুষের ভালোবাসাটাকে তারা আসলে অবমূল্যায়ন করে, যারা এরকম করে আর কি।
আমার মনে হয় এরকম এর চেয়ে একটু শিথিল হওয়া উচিত সবার। কারণ স্টার মানেই যে মানুষ আমাকে আঘাত করবে ব্যাপারটা এরকম না, সিকিউরিটির সমস্যা হবে তা না। তবে আমার ক্ষেত্রে আমাদের দেশে এরকম নাই, কিন্তু বাইরে আমরা দেখি যে স্টারদের সঙ্গে বড় বড় স্টারদের সঙ্গে অনেক বডিগার্ড থাকে, কিন্তু বাংলাদেশে লোক দেখানো বডিগার্ড বেশি থাকে। প্রয়োজন নাই, তারপরেও আমি রাখতেছি আর কি, বিষয়টা এরকম। এই জন্য বললাম আর কি যে ওরকম আচরণ করা ঠিক না। মানুষ বুঝতে পারে যে আর্টিফিশিয়াল কিছু একটা হচ্ছে, মানুষ রিয়েলিটি থেকে দূরে সরে গেলে মানুষ তখন আর মনে রাখতে পারে না স্টারদেরকে। আপনার কি মনে হয় আসলে দেশের প্রেক্ষাপটে আসলে কি বডিগার্ডের প্রয়োজন? কেননা দেখা যাচ্ছে একটা পাবলিক গ্যাদারিং এ যখন একজন সেলিব্রিটি যাচ্ছেন তখন অনেকেই ছবি তুলতে চান, কেউ উদ্দেশ্য ভালো নিয়ে আসেন, কেউ উদ্দেশ্য খারাপ নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে কি আদৌ বডিগার্ডের প্রয়োজন আছে? কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিছু ক্ষেত্রে নাই। যেমন ছেলেদের বডিগার্ড লাগে না। ছেলেরা বডিগার্ডের জন্য লাগে না, কারণ ছেলেদের উপরে কোনো ছেলেই কিন্তু এসে পড়ে না। আর মেয়েরা অনেক ভদ্র হয়, মেয়েরা ওরকম আচরণ কখনোই করে না যে ছেলেদের মেয়ে ভক্ত থাকে, কিন্তু কোনো ছেলে আর্টিস্টের উপরে কোনো মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে না। কিন্তু মেয়ে আর্টিস্টদের উপরে ছেলেরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে, ছেলেদের চরিত্র যেরকম হয় আর কি। তো এই জন্য হচ্ছে মেয়ে আর্টিস্টের জন্য বডিগার্ডের প্রয়োজন হয়। মেয়ে স্টার যারা, ফিমেল যারা আছে ওদের ক্ষেত্রে প্রয়োজন হয়। তবে আমি যেটা বললাম যে অনেক ফিমেল আর্টিস্ট আছে যাদের বডিগার্ডের প্রয়োজন হয় না, অনেক সিনিয়র আছে, অনেক জনপ্রিয়, অনেক বড় স্টার, বডিগার্ডের প্রয়োজন নেই। তো যাদের প্রয়োজন নাই তারা যেন বডিগার্ড ইউজ না করে, আমার কথা হচ্ছে এটা। বুঝতে হবে আগে যে মাটির সাথে যেন মিশে থাকে। রাইট, আমার আসলেই প্রয়োজন আছে কিনা, রিস্কি কিনা। রিস্ক থাকলে ইউজ করবে, রিস্ক না থাকলে এড়িয়ে যাওয়াটা সবচেয়ে ভালো, দর্শকদের মনের মধ্যে থাকা যায়। ভাই আমি সবসময় জানতাম আপনি খুব ভালো একজন সিঙ্গার, খুব ভালো গান করেন, কিন্তু খুব কষ্ট লাগছে যে এটা দেখে যে আপনার ছেলে আপনাকে ডিসকোয়ালিফাইড করে দিচ্ছে। মানে এত বাজে অবস্থা এখন, একটু এই প্রসঙ্গে জানবো। এইটা প্রথম কারণ হচ্ছে রিয়েলিটি বলি, আমার ছেলে আর আমি ফ্রেন্ড। আমার একটা মাত্র ছেলে, সন্তান একটাই। আর আমার ছেলে যেহেতু কোনো ভাই বোন নাই, আমি ওর ভাই, আমি ওর বোন, আমি ওর বাবা, একসঙ্গে আমি সব ধরনের সম্পর্ক মেনটেন করে ওর সঙ্গে মিশি। সো ফ্রেন্ডলি যেহেতু ও আমাকে অনেক ক্ষেত্রে শাসন করে। আচ্ছা, আমি ওকে ওই দায়ভারটা দিয়েছি যে আমার কোনো ভুল হলে তুমি সঙ্গে সঙ্গে সেটা পয়েন্ট আউট করবা, যেমন আমি করি। তো ওই সুযোগটা পাওয়ার কারণে এখন একটু মাথায় উঠছে। সো ওটা যেটা হয়েছিল, নতুন কুড়ির অডিশন নিতে গেছিলাম কুষ্টিয়াতে, তখন আমার সঙ্গে ও গেছিলো, বাসায় ও ফ্রি ছিল, বললো যে বাবা আমিও যাবো, চল যাই। তো অডিশনের এক ফাঁকে আমি হয়ে গেলাম নতুন কুড়ির প্রতিযোগী, ওকে বানাই দিলাম বিচারক। তো গান গাইলাম, একটা গান গাওয়ার মাঝখানে গানটা ভুলে গেছি, মাঝখানে অন্তরা ভুলে গেছি। তো অন্তরা ভুলার পরে আমি ওরা বললাম যে আমি কি আর অন্য কোনো গান গাওয়ার সুযোগ পাবো কিনা। বললো যে না, তুমি ডিসকোয়ালিফাইড, তুমি বাদ। প্রথম গানে যদি ভুল করছো তুমি বাদ। সে আর আমাকে নিলই না। এটা কিন্তু আমাদের স্ক্রিপ্টে ছিল না, বলেছিলাম যে আমি পরে একটা গান গাবো, তুই ওটা রাখবি। ও আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে আগেই। দেখেন অবস্থা। আচ্ছা ভাই, যে নতুন কুড়ির প্রসঙ্গ যেহেতু আসলো, অবশ্যই এই নিয়ে একটা লাইন বা দুটো লাইন আমরা জানতে চাই। এত বছর পর যখন নতুন কুড়ি আসলো, অনেকেই হয়তো বয়সটা পার হয়ে গেছে, আফসোসে তারা হয়তো দেখছে, অনেকে হয়তো এবার পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে। এই যে একটা সবাই চাচ্ছিল, অপেক্ষা ছিল এত বছর পর, এটা তো এক্সাইটমেন্ট ভিন্ন। বিশেষ করে আমরা যারা শিল্প ভালোবাসি, কেমন ছিল? যারা অডিশন দিতে এসেছিল তাদের এক্সাইটমেন্ট কেমন ছিল? বাবা মার এক্সাইটমেন্ট কেমন ছিল? অনেক বেশি ছিল এক্সাইটমেন্ট, কারণ যারা নতুন কুড়িতে আসতে চায় তারা অন্য কোনো কম্পিটিশন নাম দেয় না। এটা হচ্ছে বড় কারণ। নতুন কুড়ির প্রতি ভালোবাসা একটা গোষ্ঠীর রয়েই গেছে শুরুর থেকে, এবং তারা চায় তাদের সন্তানকে নতুন কুড়িতে ছাড়া অন্য কোথাও দিবে না। তাদের জন্য স্পেশাল সবচেয়ে বড় সুখবর হচ্ছে এইবার নতুন কুড়ি শুরু হয়েছে দীর্ঘ বছর পরে। আর বাচ্চারা অনেক বেশি ট্রেইনড, আগের চেয়ে অনেক বেশি শিখছে, যেটা আগে অনেক কম শিখতো, এখন বেশি শিখছে। কারণ প্রতিযোগিতা অনেক বেড়েছে এখন। যার কারণ হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে আঞ্চলিক পর্যায়ের অডিশনে। তো সেখানে গিয়ে যেটা দেখলাম যে প্রচুর ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট, কাকে রেখে কাকে নিব এরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি আমাদেরকে কয়েকজনকে অনেকেরই বাদ দিতে হয়েছে। তো এইবার যারা আসবে নতুন কুড়ি থেকে, যারা দেশের সারা দেশ থেকে যারা আসবে টপ 10 বা বিভিন্ন ক্ষেত্রে গানে, নাচে, বিভিন্ন অভিনয়ে, জেম আসবে একদম। হ্যাঁ, এরা রিয়েলি ওরা হচ্ছে প্রতিভাবান, এবং ওদের দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক কিছু পাবে। বাচ্চারা যারা আসলে অডিশন দিয়েছে তাদের এক্সাইটমেন্টের চেয়ে আমি বাবা মার আসলে এক্সাইটমেন্টের গল্পটা জানতে চাই আপনার কাছে। আর আমি তো বাবা, আমার বাচ্চা যখন কোনো কম্পিটিশনে যায়, নাম দেয়, তখন বাচ্চার চেয়ে টেনশন থাকে বেশি আমার, যে আসলে ও কতটুকু ভালো করতে পারবে, বা ভালো করার আগে আমি কি করলে ও আরো ভালো করতে পারবে, ওকে আমি কি বোঝাবো বা কি বললে।
কাজগুলো বাবা মারা সবসময় বেশি করে, টেনশন থাকে বেশি। তো আমরাও এরকমই পেয়েছি বাবা মারা। আমাদের ওখান থেকে একটা ছেলে বাচ্চা ফোক গান করতে আসছিল, সে টিকে নাই, আমরা তাকে নিতে পারি নাই। একটু পরে তার নানা আসছে, নানা এসে তো চিল্লাচিল্লি রুমের মধ্যে, কেন আমার নাতিকে বাধ্য হইলো, আপনারা গান, আমরা নানা তো বয়স্ক, ওনাদেরকে আমরা বুঝাই বলছি না, তো আমরা ওর গান আমরা শুনছি, খুব ভালো গায়, কিন্তু ওর চেয়েও আরও যারা আমরা তাদের নিচ্ছি ওরা আরও একটু ভালো গায়, ওকেও অনেক ভালো গায়, আগামীবার ও ট্রাই করলে পাবে, নানা ওকে একটু শিখান। নানা তো কোনোভাবে যাবে না, নানা নাতির ইয়েস কার্ড নেওয়াই ছাড়বে, ঠিক আছে, হাতে পায়ে দেওয়া নানা আমরা বিদায় করছি, নানা অবস্থা খারাপ করে ফেলছিল। এরকম মজার অভিজ্ঞতা আসলে থাকে প্রতিটা কাজে। আরো অনেক গল্প হবে। একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই, এখন কি কি কাজের ব্যস্ততা চলছে? ব্যস্ততা সবচেয়ে বড় ব্যস্ততা সংসার নিয়ে, ফ্যামিলি নিয়ে। আর যেহেতু প্রফেশন গান গাই, যেহেতু গান নিয়ে ব্যস্ততা আছে, গানের শো হচ্ছে, এখন শো শুরু হচ্ছে, আমাদের সিজন শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সিজন থাকে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। আর বাকি মাসগুলো আমাদের এদিক সেদিক বসে ঘুরে ফিরে কাটাতে হয়। সো আমাদের সিজন শুরু হচ্ছে। আর 3টা নতুন গানের কাজ, অডিওর কাজ শেষ পর্যায়ে, সামনে বাজারের কিছু স্বল্পতা আছে, কিছু টাকা পয়সা আসুক, গান গেয়ে স্টেজ থেকে আসবে, তারপরে আমরা এই গানগুলোতে ভিডিও করবো আর কি। ওকে ভাইয়া, কি মনে হচ্ছে এই বছরের কনসার্টগুলো কি অনেক বেশি রমরমা হবে? সিজনটা কি অনেক ভালো হবে? এক কথায় যদি উত্তর দিতে বলো, বলবো যে না, ভালো হবে না। কারণ হচ্ছে নির্বাচন সামনে, জাতীয় সংসদ নির্বাচন। যদিও সরকার সংসদ নির্বাচনের জন্য বদ্ধপরিকর, নির্বাচন হবে, ওই সময়ই হবে, কিন্তু নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, হওয়ার জন্য কিছু লোক থাকবে এবং করবেই সেটা, যার কারণে অনুষ্ঠান একটু কম হবে। আর পাশাপাশি অনুষ্ঠান কম হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে ইসলামী মূল্যবোধ থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে ধর্ম সঙ্গে গান সম্পর্কিত না। বাংলাদেশের মানে ইসলাম ধর্মে গান হারাম, এটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে কোনোভাবে, যদিও এটা সঠিক না। সো মানুষ যখন কোনো গানের আয়োজন করে, একটা ভয় নিয়ে আয়োজন করে ভিতরে, যে গানটা যারা করতেছি আলটিমেটলি হইতে হবে কিনা শেষ পর্যন্ত। অনেক বাংলাদেশে অনেক জায়গায় এরকম বাধার সম্মুখীন হয়েছে গানের প্রোগ্রামগুলো, তো এবং সেগুলো ক্যান্সেল করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হয় নাই। তৌহিদি জনতা নামে একটা সংগঠন আছে, তারা এই কাজগুলো করছে। আমি বলবো বাংলাদেশের সংস্কৃতি প্রিয় মানুষ যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব, যখন যেখানে এই ধরনের অনুষ্ঠান বানচাল করার জন্য কেউ আসবে, আমি চাইবো সাধারণ মানুষ প্রতিবাদ করবে, সেই জায়গায় প্রতিবাদ করে মানে বুঝাইতে হবে যে না, আমরা আসলে সংখ্যাগরিষ্ঠ, আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসি এবং এই সংস্কৃতির ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমার মনে হয় ভাইয়া এমন একটা টপিক আমরা অফ ক্যামেরায় দীর্ঘ আলোচনা করতে পারবো এটা নিয়ে, বাট অন ক্যামেরায় আমরাও কিছু বাধার জন্য হয়তো সব বলতে পারছি না, আমরা তাই টপিকটাকে খানিকটা পরিবর্তন করতে চাই, আমরা মজাই থাকতে চাই। আমি বলবো সব সমস্যা নেই, তোমরা কাট সার্ট করে দিও, নো প্রবলেম। ওকে ভাই, আমরা একটু মজার প্রসঙ্গে চলে যেতে চাই, আমরা একটা গেম সেগমেন্টে যাব। দর্শক, চলে যাচ্ছি গেম সেগমেন্ট অদ্ভুতুরে। অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে অদ্ভুতুরে। এটাকে আপনি ধাঁধা ঠিক বলতে পারবেন না, সাধারণ জ্ঞানের আওতায় এটাকে ফেলতে পারবেন। সো প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন জিনিস টানলে কমে? সিগারেট। ঝটপট উত্তর দিতে পেরেছেন। আমি সিগারেট খাই কেন বললাম। ওকে, এতটা সত্যবাদী না হলেও পারতেন। পরের অদ্ভুত প্রশ্ন, মানুষ মরে গিয়ে কি খায়? মানে মোর আর কি, তিন মাথার মোর বা চক্কর খায় না, অন্য কিছুও খায়। মরে গিয়ে মানুষ মরে গিয়ে তো চক্করই খায়। মানুষ মরে গিয়ে, এটাও তো সিগারেট হওয়ার কথা। আমি উত্তরটা চাচ্ছিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানুষ যখন অনেক মানুষ একসাথে হয়, কোনো একটা দোকানে যায়, কথায় কথায় খায়, চা খায়, এটা চাচ্ছিলাম আর কি। চেঞ্জ হয়ে গেছে এখন, মরে গিয়ে মানুষ আন্দোলন করে এখন, ঠিক আছে, চা খায় না। আবারও ঘুরে ফিরে আন্দোলনে চলে আসছি। পরবর্তী অদ্ভুত প্রশ্ন, কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে? কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে, মানে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে? দেখি প্রশ্ন করলে নাকি উত্তর সহ বলে দিলা? উত্তর সহ বলে দিয়েছি আসলে। কি থাকে? না 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 না, অন্য কিছু আর কি। প্রশ্নটার উত্তর আছে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে। আমি ঢুকতেই পারি না এই প্রশ্নের মধ্যে। কতর সাথে মানে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে? বলে দাও, তুমি পারবা না। ভাইয়া দেখেন, কতর মধ্যে
কতর মধ্যে কত বাদ দিলে কি থাকে? জিরো থাকে। না, কতর মধ্যে কত বাদ দিলে র থাকে। হ্যাঁ, এটা এবার হবে ঠিক আছে, উত্তর। বুঝতে পারছি। Okay, কতর কতর। পরের অদ্ভুত প্রশ্ন, হুম, কোন রিং পরা যায় না? বিয়ারিং। ওকে, আর একটা প্রশ্ন আমি আসলে চাই, যেটা আপনি খান আর কি, এটা Ring? আপনার পছন্দের খাবার। পছন্দের খাবার হ্যাঁ, মানে একটু পর পর আপনি যে খাবারের নাম বলছেন। সিগারেট। হ্যাঁ, সিগারেটের ধোঁয়া দিয়ে তৈরিকৃত রিং, সেটা আচ্ছা। পরা যাবে না। ও বাবা, এবারে অন্যদিকে চলে আসে, একদম আধ্যাত্মিক জায়গায় চলে আসে। আধ্যাত্মিক লেভেলে চলে গিয়েছি, তাই একটু নিচে আসি, সাধারণ বা স্বাভাবিক মানুষের প্রশ্নে আসি। কোন দেশে মানুষ নেই? সন্দেশ। বাহ, হয়ে গেছে। পরের অদ্ভুত প্রশ্ন, চোখ আছে তবুও দেখতে পারে না, কে? অন্ধ। হবে না। না, এলে আমি পারবো না, এর চেয়ে বেশি উত্তর আমার কাছে জানা নাই। না 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 ভাই, এটা খুবই ইন্টারেস্টিং। চোখ আছে তার, কিন্তু সে দেখতে পারে না। এটা কোনো স্বাভাবিক চোখ না, নামে চোখ। পুতুল। হ্যাঁ, পুতুল হতে পারে, পুতুলের তো চোখ আছে, দেখতে পারে না। কিন্তু আমি আরেকটা উত্তর চাই আপনার কাছ থেকে। ফলের এমন কিছু, ফল। একটা ফলের নাম। ও, ফলের নাম। যে ফলে চোখ আছে, চোখ খাওয়া যায় না, চোখ ফেলে খেতে হয়। হ্যাঁ, চোখ খেলে জিহ্বা ছিলে যায়। আমি বলে তো দিলাম, জ্বর আসলে মানুষ খায়, চোখ থাকে, চোখ কেটে তারপর ফলটা খেতে হয়, পুরো শরীর জুড়ে তার চোখ। চোর আসলে আমরা ডাব খাই, আনারস খাই, মালটা খাই। আচ্ছা, ডাব, আনারস, মালটার মধ্যে কোনটা হবে যেটা চোখ আছে? আনারসের তো চোখ আছে। হয়ে গেছে। এটা তো আমার মাথায় ঘুরতেছে, আমি বলতেছি না, কারণ আনারস তো না হওয়ার কথা না। আনারসের চোখ আছে, কিন্তু চোখটা আসলে ওইরকম জানি না। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, জিলাপিতে আছে, পানে আছে, ভেজিটেবল রোলেও আছে, কিন্তু মিষ্টিতে নেই, কি? প্যাচ। আরে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বাহ, প্যাচ তো আছে, জিলাপিতে প্যাচ, হ্যাঁ, রোলে প্যাচ। পানেও প্যাচ আছে, হ্যাঁ। প্যাচ দিয়ে খায়, কিন্তু মিষ্টিতে নেই। অশিক্ষিত এবং শিক্ষিতের মধ্যে পার্থক্য কি? অ। এটাও হয়ে গেছে। সরে অ। হ্যাঁ, হয়ে গেছে। আর এর চেয়ে বড় কোনো পার্থক্য নাই আসলে, কারণ বাকিগুলো সব একই রকম, মিলে যাবে। এটা খুব ডিপ একটা অ্যান্সার ছিল যে মিলে যাবে। ওকে, কোন হাঁস ডিম পারে না? এই উত্তর আমি জানতাম। এটা অনেকগুলো উত্তর হয়। কোন হাঁস ডিম পারে না? রাজহাঁস, পাতি হাঁস, কানা হাঁস, এসব হাঁস না, মনে নেই। ভাই, এটা এমন একটা হাঁস সেটা ডিম পারে না। সবার তো ডিম পারে, এই হাঁসের গোত্রের না তো এই উত্তরটা অন্য জায়গা থেকে এটা আসছে। এটা দুই ধরনের উত্তর, একটা হচ্ছে মানে হাঁসের গোত্রের উত্তর, আর একটা হচ্ছে পড়াশোনার উত্তর। আপনি যে উত্তরটা দিবেন আমি সেটাই অ্যাকসেপ্ট করব। মনে নেই। আচ্ছা, পড়াশোনার কোন একটা সাবজেক্টের উত্তর যদি দেন। হাঁস, সরি, ইতিহাস কিংবা পুরুষ হাঁস। না ঠিক আছে, পুরুষ হাঁস না, ইতিহাসটা ঠিক আছে, ইতিহাসটা আমার মাথায় আসতেছিল না। ওকে, শেষ অদ্ভুত প্রশ্ন। শেষ প্রশ্ন না, শেষ অদ্ভুত প্রশ্ন আপনার জন্য। আচ্ছা। এটা আপনাকে পারতেই হবে। রাজীব রাত্রিবেলা একা নদীতে মাছ ধরতে যায় কিন্তু ভয় পায় না, বলুন তো নদীতে কজন মাছ ধরতে গিয়েছিল? রাজীব রাত্রেবেলা একা নদীতে মাছ ধরতে যায় কিন্তু ভয় পায় না। রাজীব রাত্রেবেলা একা নদীতে মাছ ধরতে চায়। রাজীব রাত্রি বেলা একা, 1 2 3 4, 4 জন। গুড, হয়ে গেছে। অদ্ভুতের সব প্রশ্নের উত্তর Yes! পেয়ে গেছি। এবার আসি আবারও প্রশ্ন উত্তরে। আপনার অঙ্গনের বিষয় সম্পর্কে জানবো, তার আগে একটা গান শুনবো আপনার গান। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। দারুণ। এবার আসি প্রশ্নে। এই যে এত সুন্দর কণ্ঠ, এত ভালোবেসে গানটা গাচ্ছেন, এটার সূচনা হয়েছিল কিভাবে? গানের প্রথম সূচনা, গান গাওয়াটা বলবো নাকি ভালো লাগাটা বলবো, কোনটা? ভালো লাগাটা। ভালো লাগার শুরু হচ্ছে আমার, আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার দাদা বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম আব্বার সঙ্গে তখন আমি যেতাম হচ্ছে সাইকেলের পেছনে চড়াই। আব্বা সাইকেল চালাতো, আমি পেছনে ক্যারিয়ারে বসতাম। আচ্ছা। বাড়িতে যাওয়ার পরে বিকেলবেলা একটা গান শুনলাম। গানটা অনেক দূরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরের থেকে আসছিল, আমার মাইকে বাজতেছিল, কিন্তু বাতাসের গতিবেগের কারণে আমার কানে গানটা আসতেছিল এদিক থেকে। গানটা ছিল আমাদের এন্দ্র কিশোরদার গাওয়া আমার সারা দেহ খেয়ে গো মাটি।
এই গানটা শোনার পরে আমার মনে হয়েছে যে এত সুন্দর একটা গান, এত সুন্দর একটা কণ্ঠ, মানে আল্লাহ কিভাবে বানাইছে, এটাকে আমার দেখতে হবে কাছে গিয়ে। আচ্ছা, আমি গানটার প্রেমে পড়ে গেছি প্রথমেই শোনার পরে। গানের টোটাল কম্পোজিশন, গায়কী সবকিছু মিলায় ক্লাস 3-তে পড়ি। আমি হাঁটা শুরু করলাম যেদিকে আমার মানে শুনতে শুনতে আর কি। এই 2 কিলোমিটার হাঁটলাম, হাইটে আমি বাড়িতে গেছি, যে বাড়িতে মাইকটা বাজতেছে। আচ্ছা, আমার ধারণা ছিল যে আমি গিয়ে হয়তো ওই লোকটার দেখবো যে গাইতেছে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলাম যে মাইক বাজতেছে, লোকটা নাই। তখন ওনাকে একজন জিজ্ঞেস করলাম এই গানটা কার, কে গাইছে? বললো একজন, আমার বললো যে এটা গাইছে এন্ড্রু কিশোর নামে একজন শিল্পী। তো ওই এন্ড্রু কিশোরের গান, এন্ড্রু কিশোরের কণ্ঠের যে মায়া, যে আবেগ, ওইটার প্রতি এমন নেশা হইলো আমার যে আমি গাওয়া শুরু করলাম। গানের প্রতি মানে গাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হলো আমার যে আমি গাবো। এত সুন্দর করে মানুষ কেমনে গায়, মতো মানুষ, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। সেই থেকে আমার গান গাওয়া শুরু। গান তো শুনতাম ছোট থেকেই, সেই থেকে গাওয়া শুরু। আবার আমার গিয়ে বললাম যে আম্মা এরকম এরকম গান গাবো। আমার বললো খুব ভালো, গান গাও, অবশ্যই গাও। তাহলে তুমি এক কাজ করো, প্রথমে একটা গান শিখো, আমি তোমার শোনাই, এই গানটা শিখো। আম্মা আমার শোনাইলো হচ্ছে জন্ম আমার ধন্য হলো মাগো, দেশের গান। এই গান শোনায় আমার বললো যে গানটা তুমি, আমি যেভাবে শোনাইলাম এটা মাথায় ঢুকাও। ক্যাসেট প্লেয়ার ছিল আমাদের একটা ছোট, ক্যাসেট নিয়ে এসে দিল আব্বা, বললো যে এই গানটা তুমি ক্যাসেটে শুনে তুলো। আমি তুললাম, তুমি কম্পিটিশনের নাম দিলাম, একটা গানই শিখছি, জন্ম আমার ধন্য হলো মাগো। ওটা শুনেই নাম দিয়েছে? ওই গানটা শিখেই আমি যখন আব্বা আমারে শোনাইছি বা বাইরে শোনাইছি, সবাই বলছে তুমি তো খুব ভালো গাও, তুমি কম্পিটিশনের নাম দাও। মানে তখন স্কুলের ইন্টার স্কুল কম্পিটিশনে, তখন একটা গান মুখস্থ করে আমি কম্পিটিশনে উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, এই একটা গান দিই, জন্ম আমার ধন্য হলো মাগো। মানে ডেলিভারিটা তো ভালো ছিল আমার, স্কুলের ফার্স্ট, তারপরে অনেকগুলো স্কুল মিলে গ্রামে ফার্স্ট, তারপরে ইউনিয়নে আসলাম ফার্স্ট, থানাতে গিয়ে তা ফার্স্ট হলাম ওই একটা গান দিয়ে। তখন ওই গানের ওই কম্পিটিশনের পরে আমার যে ব্যাকআপটা আসছিল, আমার অজানা মানুষগুলা, আমাকে যারা চিনতো না তারা আমার চিনলো, আমাকে দোয়া করলো, কোলে তুললো, খুব গোলাপ ফুল উপহার দিল। ওই প্রশংসা হলো আমার প্রথম পাওয়া গানের দোয়া। আচ্ছা, এরপরে আর গান ছাড়িনি আমি। গান তো আসলে আমি তো ওই বললাম যে নেশা, যেভাবে আমি গানটাকে ধরছি ছাড়ার প্রশ্নই আসে না। এরপরে গান গাওয়া শুরু করলাম। এন্ড্রুদার গান তখন যখন গাইতাম কলেজে বা স্কুলে, তার মতো করেই গাইতাম, হুবহু তার মতো কপি করতাম। অবশ্য আপনার কাছে এখন শুনবো সেই গানটি যেটা প্রথম শুনে আপনি মনে করলেন ইয়েস আমি গানটা শিখবো বা আমি গান গাইবো, সেই গানটাই শুনবো আপনার কণ্ঠে। এটা অনেক কঠিন গান, গাই না আমি। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও চমৎকার। মনে করুন ঠিক অন্য একজন বাচ্চা আপনার কণ্ঠে গান শুনে তার মধ্যে একই উপলব্ধি হলো, আমিও সঙ্গীত শিল্পী হতে চাই, কেমন ভালো লাগে, একটা কাজ করবে, তাই না? অবশ্যই কাজ করবে। কিন্তু এই যেমন আমার যে ফিলিংসটা হয়েছিল, এটা আমি কিন্তু এন্ড্রু কিশোরদাকে বলতে পেরেছিলাম। তার সঙ্গে আমার দেখা হয়েছে। কখন বলেছি সেটা হচ্ছে যখন আমি ক্লোজ আপ 1-এর 2005-এ গ্রুমিং সেশনে ছিলাম অ্যামাজন ক্লাবে। তখন এন্ড্রু কিশোরদা আসছিল একদিন আমাদের গ্রুমিং দেওয়ার জন্য। সেটাই আমার প্রথম সুযোগ হয়েছিল তাকে বলার যে আমি আপনার কারণে কিন্তু আমি এই গানের জগতে আসা, আপনার কণ্ঠের কারণে, আপনার কণ্ঠের যে এত মায়া, এত দরদ, আমার মনে হয়েছে না আমি গান গাবো, আর কিছু না পারি আর না পারি, আমি গান গাবো আপনার কারণে। উনি আবার আমাকে ওই দিন বলেছিল তুই এক কাজ কর, তুই আজকে থেকে তোর কণ্ঠে গান গা, আমাকে যদি ফলো করস ঠিক আছে, কিন্তু আমার কণ্ঠকে নকল করিস না, নকল না করে তোর কণ্ঠ দিয়ে আমার সব কিছুই থাক, আমার আবেগ থাক, আমার উচ্চারণ থাক, আমার কি বল ডেলিভারি থাক, কিন্তু কণ্ঠটা তোরটা ইউজ কর। ওই দিন থেকে হচ্ছে আমি আমার কণ্ঠে আস্তে আস্তে আসা শুরু করলাম যে না আমার তো একটা, কারণ একটা শিল্পীকে কপি করে তার মতো করে গান গাইলে কখনোই শিল্পী হওয়া যায় না আসলে। বেসিক্যালি যত ভালোই গাও তুমি, তোমার নিজস্ব কণ্ঠ ছাড়া তুমি শিল্পী হতে পারবে না। একটা সময় পর্যন্ত থাকে যে মানুষ ট্রাভেল করে, কারণ সব ধরনের গান তো শিল্পী গাইতে হয়, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আস্তে 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 নিজের স্টাইলটা আলাদা করে এবং সেই স্টাইলেই গাইতে হয়, নিজের কণ্ঠটাকে মানুষকে চেনাইতে হয়।
তখন একটা শিল্পী সার্থকতা আসে। একদম ঠিক। আমরা অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম, এবার আরেকটা গেম সেগমেন্টে যাব। আবার গেম? এটা মজার একটা গেম। প্রশ্ন উত্তর না তো? আমার মধ্যে না জ্ঞান খুব কম, বুঝছো? না, এটা আপনার খুব ভালো লাগবে। এটা দর্শকদের কোনো কিছু প্রশ্ন। দর্শক, চলে যাচ্ছি গেম সেগমেন্ট জনতা জানতে চায়। জনতা যা জানতে চাই তা নিয়ে সাজানো হয়েছে। আসলে কি জনতা জানতে চায় নাকি তোমার ইচ্ছা করে বানাইছো এগুলা প্রশ্ন? না, দেখেন একেবারে স্ক্রিনশট। সো আপনাকে এটা একটা করে স্টিকার তুলতে হবে এবং প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আপনি এটাকে ফ্লিপ করে অডিয়েন্সের দিকে আর কি বোর্ডটা দিন, যেন অডিয়েন্সরা দেখতে পারে। এদিক ঘুরে তারপর আমি তুলবো। এক্স্যাক্টলি, তুলবেন এবং বলবেন সেই প্রশ্নের উত্তর। আচ্ছা, গুগল সার্চ আল্লাহ জানে কি করছে। প্রথমটা উঠাবো? একদম সিরিয়ালি। এখানে কি প্রশ্ন উত্তর দুটো দেওয়া আছে? না না, শুধু প্রশ্ন দিয়ে থাকবে, উত্তর তো আপনি বলবেন। মিজান মোহাম্মদ রাজির সংস। আপনার 2-3টা সুন্দর গানের নাম যেটা আপনার ভালো। একটা গাইলাম কালিয়া সোনারে, গত নিশি কোথায় ছিল। একটা হচ্ছে আমার আল্লাহ করবে তোমার বিচার, আরেকটা হচ্ছে যমুনার চর, আরেকটা হচ্ছে একলা মানুষ, এগুলো আমার খুব প্রিয়। একটা হচ্ছে আমাদের শওকত আলী ইমাম ভাইয়ের করা এই শ্রাবণে না অন্য আগামী শ্রাবণে, এগুলো আমার প্রিয় গান, আমার নিজের গান। ওকে, পরের প্রশ্নে চলে যায়। আল্লাহ জানে কি আসে। এইজ সত্যি বলবো না কি বলবো? আসলে ক্যাশ ফোন দেখ কোনোদিন শুনছো? আমি যদি তোমার এই জিজ্ঞেস করি বলবো আমারে? হ্যাঁ, বলে দিব। বলো তো। এভাবেই যে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবেন সেটা তো বুঝতে পারিনি। না, যেহেতু এনে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করা আছে, ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করা আছে। আমার এজ কত? তোমারটা বললে আমি বলবো। আচ্ছা, আমারটা 30 ছুঁই ছুঁই। 30 ছুঁই, আমার 40 ছুঁই। তুই যে আমরা বলে ফেলেছি আমাদেরটা। সত্যি সত্যি বলছি কিন্তু, দর্শক মিথ্যা বলি নাই। নেক্সট প্রশ্নে যাই। ওয়াইফ দেখছি মিজান মোহাম্মদ রাজীব ওয়াইফ। আমার বউ সম্পর্কে জানতে চাও? আচ্ছা, আমার বউ হচ্ছে শারমিন জাহান শিমু। আমার বউ এবং আমি একই ক্লাসে পড়তাম, আমরা ফ্রেন্ড ছিলাম। কলেজ থেকে আমরা একসঙ্গে পড়ি। কলেজ লাইফে আমরা আমি ওর প্রতি উইক হই। এক পর্যায়ে আমি ওকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, ব্লা 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 অনেক কিছু বলি। বলার পরে সে আমাকে উষ্টা দিয়ে দিল একটা, যে না আমি তোকে ফ্রেন্ড ভাবি, তোর চান্স নাই, মানে আমার জামাই হওয়ার মতো বা আমার ভালোবাসা মানুষের মতো তোর চান্স নাই, তুই ফ্রেন্ডই থাক। তো আমি ও ফ্রেন্ড হিসেবে রয়ে গেলাম আর কি। এরপরে যখন ভার্সিটিতে ভর্তি হলাম, ক্লোজ আপ হওয়ার পরে তখন মনে হয়েছে যে না, যেহেতু ইনকাম করা শুরু করছি, তাহলে এখন ডাইরেক্ট বিয়ের অফার দিই। আচ্ছা, আমি ওরে অফার দিলাম, ও বললো যে না তোর আমি আমার ফ্রেন্ডই ভাবি। পরে ওর মার কাছে গেলাম, আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম যে খালাম্মা, আন্টি এরকম এরকম কাহিনী আপনার মেয়ে পছন্দ করি। আন্টি আমার আগে থেকে চিনে। আন্টি আমি জানতাম যে আন্টি বললে কাজ হবে। আন্টি আবার রাজি হয়েছে, বলছে ঠিক আছে দেখি তোমার শ্বশুরাব্বার সঙ্গে কথা বললে দেখি কি কি হয়। তো শ্বশুরাব্বাও দেখি রাজি হয়ে গেছে। কেমন জানি শ্বশুরাব্বাকে খুব ভয় পাইতাম আমরা, সবাই ভয় পায়। তখন বাবা মা রাজি হয়ে গেছে, তখন আমার ওয়াইফ বাধ্য হয়ে রাজি হয়েছে যে না, যেহেতু বাবা মা রাজি হয়েছে সেহেতু বাধ্য হয়ে রাজি করতে। প্রেম ছিল না তো, মানে প্রেম করার আগ্রহ ওর ছিল না। ওর ইচ্ছা ছিল বাবা জানে বিয়ে দিবে, সে বিয়ে করবে। তো এরকম আর কি। আমার সঙ্গে যে বিয়ে হবে এটা বুঝতে পারে নাই বা রাজি ছিল না, পরে বাধ্য হয়ে রাজি হয়েছে আর কি। এখন তো রাজি আছেন, এখনো বাধ্য হয়ে রাজি? না না, বাধ্য হয়ে রাজি। ওকে, পরেরটাই চলে যায়। পরেরটা ভিডিও মিউজিক রাজীব। মিউজিক ভিডিও, এই মিউজিক ভিডিওর জায়গায় আমি অত্যন্ত গরিব, অনেক দুর্বল। এই জায়গায় কথা না বলাই বেটার। কিন্তু কিছু মিউজিক ভিডিও আমার আছে, আমার চ্যানেলে আছে। এবং বাইরে যে কাজগুলো করছিলাম কয়েকটা মিউজিক ভিডিও আমার আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে নত জানো, ভালোবাসার কাছে তুমি নত জানো হবে একদিন। আরেকটা করছিলাম হচ্ছে ডুয়েট গান। এই 5-6টা মিউজিক ভিডিও ভালো কোয়ালিটির আছে। আর বাকিগুলো আমি ওই যে ড্রোন দিয়ে শট নিয়ে আমি ছেড়ে দিই। আমার কাছে মিউজিক ভিডিও তেমন একটা ইম্পর্টেন্ট না। আমার কাছে হচ্ছে ভালো গান থাকলে অডিওটা ভালো হইতে হবে। অডিও ভালো হইলে আজকে না শুনলেও 50 বছর পরে গিয়ে মানুষ শুনবে। মানুষ দিন শেষে গানটাই কারণ ভিডিও যত ভালো হবে গান তত খারাপ হবে। ট্রু, মানুষের কনসেন্ট্রেশন ব্রেক চলে যায় ভিডিওতে। মানুষ ভিডিও মনে নাই, গান ভুলে যায়। সো আমি ভিডিওর পক্ষপাতী না। যাই হোক, এডুকেশন, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। যেহেতু আমি মোটামুটি একটা এডুকেশন অর্জন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বড় জায়গায়, চারুকলাতে। তার আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছি 1 বছর। রাজশাহীতে আমার 1 বছর লস হয়েছে, কারণ রাজশাহীতে আমি পড়তাম হচ্ছে ফিলোসফিতে। আচ্ছা, ফিলোসফিতে পড়ার সময় আমার 4-5 মাস ক্লাস করার পরে, আমি কারণটা বলতেছি এই কারণে ইম্পর্টেন্ট, মনে হয়েছে আমার যে ফিলোসফিতে পড়লে আমি জাস্ট 4 বছর পরে আমি পাগল হয়ে বেরোবো এর থেকে। আচ্ছা, মানুষ হতে পারবেন না? না, পাগল হইব। যা আছে সুস্থ আছি, আমি অসুস্থ হয়ে বেরোবো। এত টাফ? পাশাপাশি না, টাফ না কি আসলে ওই সাবজেক্টটা আমার সঙ্গে যায় না কোনোভাবে। আচ্ছা,
অনেক ভালো সাবজেক্ট, কিন্তু আমার সঙ্গে যায় না। ওকে। পাশাপাশি আমি গান যখন রাজশাহীতে গাই, আমি অরণি করতাম, রাজশাহী অরণি সাংস্কৃতিক সংসদ ছিল, যখন গান গাই অডিটোরিয়ামে তখন এত সাপোর্ট পাই গান, মানে সবাই এত ভালোবাসা দেয়, তখন সেটা বলতে গান গাইলে তো আমাকে অবশ্যই ঢাকা আসতে হবে। শুধুমাত্র রাজশাহীতে থাকলে আমার এই গানে আমি কিছু করতে পারবো না। এই দুইটা কারণে হচ্ছে আমি রাজশাহী থেকে ঢাকা চলে আসলাম। চারুকলায় ভর্তি কোচিং করলাম, চারুকলায় ড্রয়িং করতে পারতাম ছোটবেলায়, অনেকগুলো গুণ ছিল, গান গাওয়া, ড্রয়িং করা, ফুটবল খেলা। নাচ পারতেন না? নাচ পারি না, এই পারি না কোনোভাবে, আর হয় না। চেষ্টা করি, বউ বাচ্চার সামনে নাচি, ওরা হাসে, হাসির খোরাক হই আর কি, এছাড়া বাইরে করি না। যাই হোক, পরে বসে যাই। ওকে। আমি তো পড়াশোনা বললামই না কি কোথায় করছি। ওই যে বললেন তো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে পাস করছি, গ্রাফিক ডিজাইন থেকে মাস্টার্স করে নেই, অনার্স করছি। কারণ বুঝছি আমি যে গ্রাফিক ডিজাইনে আমি এন থেকে বাইরে চাকরি করবো না, কিছু না, সো মাস্টার্স করে শুধু শুধু আরেক বছর লস করে দরকার নেই, অনার্সটা শুধু করছি। এরপরে হোম ডিস্ট্রিক্ট, আমার কথা শুনে মনে হয় বোঝা গেছে আমি জামালপুরের পোলা না। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, মেলান্দ থানা, মেঘারবাড়ি গ্রাম। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নে। এই যে দেখছ আর একটা কাহিনী, মিজান মোহাম্মদ রাজীব কনসার্ট পেমেন্ট, এটা কেউ বলে পেমেন্ট কত ভাই, কম পেমেন্ট তো ফিক্স না, যখন যে যা দেয়, যার যতটুকু সামর্থ্য থাকে আমরা সেটা দিয়ে গান গাই। গান গাওয়া তো আমাদের নেশা, আগে নেশা, পরে হইলো পেশা। সো এই ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে আমাদের অনেকের থাকে এরকম ফিক্স থাকে, যে আসলে ওই লেভেলে যখন চলে যায় মানুষ তখন ফিক্স করা ছাড়া উপায় থাকে না। আমরা ওই লেভেলে যাই নাই, আমি যাই নাই, আমি জেনারেল লেভেলে আছি, মানে মধ্যবিত্ত গায়ক আর কি, নিম্ন মধ্যবিত্ত টাইপের। সো এই জায়গা থেকে না পেমেন্ট ফিক্স করা খুব টাফ। আমরা পার্টির সঙ্গে কথা বলে ওদের কতটুকু দেওয়ার ক্ষমতা আছে এটা আমরা বুঝতে পারি, বুঝি আগে যে আমি রাজীব, আমাকে নিতে হলে ওরা কত দিতে পারবে, ওই ওদের বেস্টটা বার করার চেষ্টা করি কথা বলে, যে আপনার কতটুকু সামর্থ্য আছে। এই কথাটা বললে ওদের গায়ে লাগে, তখন ওটা বাড়ায় দেয় আর কি। এখন থেকে সবার এটাই করা উচিত, আপনার সামর্থ্য জানতে চাই। আচ্ছা, নেক্সট অ্যালবাম, গানের অ্যালবাম নাকি ছবির অ্যালবাম? গানের অ্যালবাম। আমার গানের অ্যালবাম হচ্ছে 4টা সলো। প্রথম অ্যালবামের নাম হচ্ছে ডাঙ্গুলি, দ্বিতীয় অ্যালবামের নাম হচ্ছে পূর্ব পশ্চিম, তৃতীয় হচ্ছে একলা মানুষ, চতুর্থ হচ্ছে তোমার আমি। এই হলো সলো অ্যালবাম। আর মিক্স অ্যালবামের কথা হিসাব মনে নেই আসলে, আলটিমেটলি 50 থেকে 60টার মতো মিক্স অ্যালবাম করা হয়েছে। আর এখন তো অ্যালবাম নাই, এখন বাদ হয়ে গেছে। পরের প্রশ্ন চলে যায়, ভাইরাল সং। আমার কোনো ভাইরাল গান নাই, আমার গান কয়েকটা গান আছে মোটামুটি মানুষ জনপ্রিয় আছে, যেমন কালিয়া সোনারে, আমার আল্লাহ করবে তোমার বিচার, এগুলো মানুষ স্টেজে গেলে গাইতে হয়। একটা হিট গান শুনবো এখন আপনার কণ্ঠে। আচ্ছা। তুমি যে ক্ষতি লয় আমার, তুমি যে ক্ষতি লয় আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু, অনেক দিন কান্দাইলা রে বন্ধু, কান্দায় না বেশি, আর আল্লাহ করবে তোমার বিচার। চমৎকার। শেষ প্রশ্ন চলে যায়, জনতা আসলে আর কি কি জানতে? ফ্যামিলি, আমার ফ্যামিলি। শেষ প্রশ্ন, এবার ঘোরাই ধরে। আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা, আমার বউ, আমার ছেলে, আমার মা। মার কথাটা শেষ এই কারণে বললাম, আমার মা মারা গেছে হচ্ছে 14 সালে, অরিজিনাল যে মা, আমার জন্মদাতা মা। কিন্তু মা মারা যাওয়ার পরে বাবা যখন একা লনলি হয়ে গেল, কারণ আমরা থাকি ঢাকায়, বাবা থাকে গ্রামে, তো বাবার জন্য থাকাটা খুব টাফ, একা সে গ্রামে থাকে। তো বাবাকে আমরা চিন্তা করলাম যে ফ্যামিলি থেকে আমি আর ভাই মিলে যে বাবাকে বিয়ে করে দেয় একটা, কারণ তার সঙ্গী ছাড়া সে বাঁচবে না আলটিমেটলি। মা হারাইছি, বাবাকে হারলে তো হবে না, বাবাকে বিয়ে করে দিলাম। মানে বললাম বাবাকে যে এরকম একটা আমরা প্ল্যান করছি, তুমি কি রাজি কিনা? বাবা বললো যে তোমরা যেটা ভালো মনে করো, রাজি হলে। বলছি রাজি। পরে বাড়তে দেখে বাবার বিয়ে করে দিলাম। এখন বাবা সুস্থ আছে, এই জন্য মার কথা শেষে বলছি। আমার মা এখন যে মা আছে সেও অনেক অরিজিনাল মায়ের মতো হবে না, কিন্তু সে আদর যত্নে কখনো কোনো জায়গায় কখনো কমতি রাখে না, কারণ তার কোনো আগের কোনো সন্তান নাই, আমরাই তার সন্তান হিসেবেই আছি এখন। এই ফ্যামিলি। ওকে, শেষ জনতা যা যা জানতে চায়, এবার আমরা আবারও
প্রশ্নে আসবো। এবার একটু আপনার কাছ থেকে ইংরেজি ভাষায় কথা শুনবো। এই অনেক যে। বাংলা শুনলাম, আর বাংলা হচ্ছে না। Okay, let's start some English language. No problem. You will ask me English question. I will ask you. I will answer you in English. No problem. তাহলে এটাকে কি একটু চ্যালেঞ্জিং করে দিব? No problem. Karo. ওকে, Let's do it. কোনো একটা অভিনয় করতে হবে আপনাকে। ইংরেজিতে বলতে হবে। No, no, no. So, আমি Tell কি me in English. আপনার মতো ইংরেজি বলবো না আমার মতো ইংরেজি বলবো? আমার স্টাইলে বলো। আচ্ছা, আপনার স্টাইলে তাহলে এখন আমি ইংলিশ বলার চেষ্টা করছি। নাও ডু সাম অ্যাক্টিং। Acting. হ্যাঁ। এই যে কিছুক্ষণ থেকে I am just what talking with you. Totally acting. নাও অ্যাক্টিং এন্ড গেম। No reality. All things is acting. ওকে, নাও অ্যাক্টিং এন্ড গেম। Game. Yeah. What game? গেম, বাটি গেম। Start. ওকে, সো দিস ইজ ইওর বাটি Nice body. এন্ড 1 liter. দিস ইজ ইওর বল। Okay. This is my ball? Not my ball. This is গেম table tennis ball. টেবিল টেনিস বল। Okay. নাও সব বল All ঢালতে ball? হবে। অল বল ঢালতে হবে। All ball in this ইয়া, ঢালতে হবে। ঝুড়ি. ঝুড়ি ঢালতে হবে। This basket here or there? দেয়ার। Yeah, here. One by one. নো নো, All ball অল together. টুগেদার। না, আপনার স্টাইলে ইংলিশ বলা অনেক টাফ আছে, চেষ্টা করছি। Yes. No problem. Try. থাক, After that, আমি ইংলিশ না বলে আপনি finish. Game finish. No finish. Now start. You have to put all the balls in this bowl, but you have to give a drop to the table. Oh shit. Drop. Yeah. One drop. One. Then in the Jar. Jar. Okay. কাচের jar. Nice game. I enjoy. And also আমার প্রশ্নের উত্তর দিতে হবে। Oh, while playing the game. While playing the game, you have to Answer your question. all the questions, Oh, but nice English. question গুলো বাংলায় হবে। But আপনাকে উত্তর দিতে হবে English. ইংলিশ। No, this is not. Banglishe. This is not good. ওকে, না, আমি সারেন্ডার করছি। আই কান্ট, ইটস আ ভেরি টাফ জব। যে ইংলিশ বলা ইজি, বাংলা বলা ইজি, তো বাংলা ইংলিশকে মিলিয়ে অদ্ভুত ইংলিশ বলা এটা আপনি পারবেন, আমি পারবো না। Okay. No problem. I will carry on. ওকে, তো আমরা স্টার্ট করতে পারি। 1 2 3 স্টার্ট। আপনি কি কখনো আপনার করা একটি ফ্যাশন পছন্দ নিয়ে রিগ্রেট করেছেন? হ্যাঁ, পড়ে তোমার গেছে। কফির মধ্যে গেছে। এটা- পয়েন্ট হবে কিন্তু। এখানে হবে না, একটাতে গেলে এলো। এটাতে আমার তিনটা পয়েন্ট থাক। দিব না, এগুলোতে পয়েন্ট নেই, খালি হলো না। একটাতে। ডাইরেক্ট ফালাই। না, হবে না তো। ড্রপ দিয়ে ফালাইতে হ্যাঁ, হবে। drop দিয়ে ফেলাই। একটা পড়বে না। এই টিএম টেনিসে বললে না, এই যে বিভিন্ন জায়গায় প্রবলেম আছে। একদিক লাগলে একদিক চলে যায়। না, এটা সবাই পারে, সবাই পারে? সবাই পারে। আল্লাহ। ওকে, আপনি কি কখনো আপনার করা একটি ফ্যাশন পছন্দ নিয়ে রিগ্রেট করেছেন? ফ্যাশন? ফ্যাশন কখনো রিগ্রেট হয়েছে? রিগ্রেট? না। ওকে, সারা জীবন শুধু এক ধরনের খাবার খেতে পারলে কি খাবেন? এক ধরনের খাবার, ওয়ান কাইন্ড অফ ফুড। ইলিশ মাছ। ওকে, যদি কোনো কাল্পনিক চরিত্র আপনার সহকর্মী হিসেবে থাকতে পারে তাহলে কে হবে এবং কেন? আর খেলতে খেলতে বলতে হবে, থামা যাবে না। কাল্পনিক চরিত্র। হু, কাল্পনিক চরিত্র মানে কোনো পার্সন না, না। ক্যারেক্টার। হুম, কাকে চাই না? খেলতে খেলতে বলতে হবে, ভাবার সময় নেই। এটা নেওয়া যাবে না। এটা আর মারবো আমি। ওকে, কাল্পনিক চরিত্র। খেলতে খেলতে। আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি? ভয়ঙ্কর ঘটনা? ছোটবেলায় আমি গ্রামে তো এখনো জিন ভূত বিশ্বাস করে। ছোটবেলায় এরকম একটা ঘটনা হয়েছিল আমার চোখে দেখা। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মেইন রোডের পাশে একটা বড় একটা শিমুল গাছ ছিল। সেই শিমুল গাছে ডগায় একটা মহিলা গিয়ে দাঁড়ায় ছিল। এটা ছড়ায় গেল নিউজটা, অনেক লোক গেছিল দেখতে, আমিও গেছিলাম। গিয়ে দেখি সত্যি সত্যি সেই মহিলা গ্রামের একটা বাড়ির বউ, সে শাড়ি পরা, একটা চিকন শিমুল গাছ বাইরে উপরে উঠছে একদম মাথায়, যেটা তার পক্ষে ছিল অসম্ভব মানুষের পক্ষে। সেদিন থেকে আমি ভূত জিন বিশ্বাস করা শুরু করলাম যে এই মহিলাটা তো কোনোভাবেই, মহিলারে যতই তুমি প্রশিক্ষণ দাও, এই কাঁটাযুক্ত শিমুল গাছে বাইরে কখনো উপরে ওঠা সম্ভব না। তাকে যখন আমরা গেলাম যে গাছের আগায় বসে আছে, এবং সেদিন থেকে আমি জিন বিশ্বাস করা শুরু করলাম যে না, আসলে কিছু একটা আছে। মহিলারা পছন্দ করতো। যাক, বলো। ওকে,
এমন একটি জিনিস যা আপনি সব সময় করতে চেয়েছিলেন কিন্তু এখনো করেননি। এটা হবে না, না এটা হবে না। না হলো বাদ। হ্যাঁ, কি প্রশ্ন আর বলো? এমন একটা জিনিস যেটা সবসময় করতে চেয়েছিলেন কিন্তু কখনো করতে পারেননি। সবই তো এরকম, যা চাইতে পারি না, যদি সাথে ঘুলে মেটিতে হয়। এমন কেউ আছে যার সাথে আপনি সবসময় দেখা করতে চান, মানে একদম ফ্যান্টাসি বা ড্রিমি কোনো পারসন? হ্যাঁ আছে। কে? আমার প্রথম প্রেম। ও, সেটা উনি ছিল না যিনি ওয়াই? না, তাহলে কে? তখন তো ক্লাস 3 তে পড়ি তখন। 3 তে আমি প্রথম প্রেম? যাকে ভালোবাসছি তার তখন ক্লাস 3 তে। হাই হাই, ওকে। আপনি তো কি ক্লাস 3 তে পড়ি তখন একটা মেয়েকে আমার ভালো লাগে, তার নাম ছিল শিখা। সে আমাদের মেলান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটা ডাক্তারের মেয়ে ছিল, আমার ক্লাসমেট ছিল। তাকে পছন্দ হয়েছিল, তার সঙ্গে আমার জীবনে কথা হয় নাই, কিন্তু তাকে খুব ভালোবাসছি আমি, এবং তার চেহারাটা আমার এখনো খেয়াল আছে। শুধু শুধু নাম বলে তার জন্য একটা সমস্যা ক্রিয়েট করে দিলেন? না না, আমি এটা অনেকগুলো প্রোগ্রামে বলছি, আমার বউ জানে এটা। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়নি। সে কখনো আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় না, না? আমি তো জানি না সে আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। হয়তো সে আমাকে ওইরকম ভাবে স্পেশাল কেউ মনে করতো না, এই জন্য হচ্ছে তার সঙ্গে আমার যোগাযোগ হয় নাই। আপনাকে কখনো শিখতে হয়েছে কঠিনতম পাঠ কি? পাঠ? খুবই কঠিন, যেটা বারবার শিখতে হয়েছে, এমন কিছু নেই? না, ওকে। একবার ইজি। আমি অন্যরা আপনার সম্পর্কে যা ভাবে তা নিয়ে কি আপনি চিন্তিত? না, মোটেও না। ওকে। আপনি যদি আপনার শখ অনুসরণ করতে বিশ্বের কোথাও ভ্রমণ করতে পারেন, কোথায় যাবেন? বিশ্বের কোথাও? হ্যাঁ, আসলে আমি অনেকগুলো দেশ ঘুরছি, সত্য কথা যেটা। মোটামুটি বিশ্বের মধ্যে যে দেশগুলা ভালো আমরা বলি ধনী দেশ বা সুন্দর দেখতে, অনেকগুলো দেশে আমার ঘোরা শেষ। এখন যদি কোনো দেশের কথা বলা হয় সেক্ষেত্রে আমি ঘুরে ফিরে বাংলাদেশে আসবো। ওকে ওকে, গেম শেষ। এখন আমার হাতে একটি বল এসে পড়েছিল, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। এত সহজ আপনি না। কি করে দেখতে পারবেন? চাইবেন শেষ একবার করে দেখতে? এবার পুরো ফোকাস এই বলের কি বলে, এই যে বানানোর যে প্রক্রিয়াটা, এটা স্মুথ না একদম, যার কারণ হচ্ছে এই যদি মাঝখানে পড়ে তাহলে এদিক সেদিক চলে যায়, হয় না, টাইমিং ভালো হয় না। শেষ সুযোগ পারলেন না, মাত্র 3টা পেরেছেন। এটা এক্সট্রা ছিল যেটা আমি কোনো পুরস্কার আছে নাকি? ফেলে দিই। হ্যাঁ, অবশ্যই আছে। ওকে, এটা শেষ। এবার একটু আসি, যদি মনে করুন আপনি গানে না আসতেন তাহলে কি হতেন? সিনেমার হিরো হইতাম। তাই? হিরো হওয়ার ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল ছোটবেলায়। ছোটবেলায় তো আমাদের ইচ্ছা চেঞ্জ হতো, চেঞ্জেস বয়সের কারণে ইচ্ছা চেঞ্জ হতো। সিনেমা হল থেকে বেরোইলে মনে হতো যে আমি সিনেমায় হিরো হব। হিরো হইলে একমাত্র হিরো হইতে হবে যে কোনো মূল্যে, বা সিনেমা হল থেকে বেরোইলে মনে হতো যে আমি এমন একটা কাজ করি যেটা হিরোরা করে, এরকম কিছু করতে ইচ্ছা হইতো। যদিও ওরকম কাজ খুঁজে পেতাম না, কারণ ফিল্মের সঙ্গে বাস্তব জীবনে কোনো মিল থাকতো না আর কি। এরপরে মনে হইতো যে সেনাবাহিনীর অফিসার হব, আবার কখনো মনে হইতো যে আমি ডাক্তার হব। তো এরকম ছোটবেলায় অনেক কিছুই মনে হইতো। এখন যেটা মনে হয় আলটিমেটলি যে আসলে আমি কিছু হতে পারলাম না। আপনি তো একজন সিঙ্গার হতে পেরেছেন। না না, সিঙ্গার হওয়া তো সহজ না। সিঙ্গার হওয়ার সিঁড়িতে আমি এখন আছি, কিন্তু সেটা অনেক বহুদূর, গন্তব্য অনেক বহুদূর। সেটা হইতে পারবো কিনা জানি না। একটা অদ্ভুত প্রশ্ন করতেছে। আপনি মাত্রই বললেন যে গায়ক হওয়ার সিঁড়িতে আছেন। আমরা অনেককে দেখি যারা হয়তো 1-2 বছর গান গাচ্ছেন, হয়তো বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে গান গাচ্ছেন, তবে জনপ্রিয় হয়ে উঠছেন। তারা নিজেদেরকে গায়ক হিসেবে ঠিক দাবি করে সেটাও বলবো না, সুপারস্টার গায়ক হিসেবে দাবি করে। সেই নিয়ে কি বলার আছে? এটা এরকম হওয়ার কারণ আছে। এটা হচ্ছে ওই ইজি মার্কেটিং এর একটা বিষয় আমরা পাইছি এখন, যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, বুস্ট করলেই মার্কেটিং হয়, ফেস ভ্যালু তৈরি হয়। আবার বুস্টটা বন্ধ করে দিলেই ফেস ভ্যালুও নষ্ট হয়ে থাকে না। আসলে জনপ্রিয়তাটা একদিনে তৈরি হয় না কখনো। জনপ্রিয়তা হয় হলো দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের অধ্যবসায়, দীর্ঘদিন একটা প্রফেশনের সঙ্গে লেগে থাকা, বা ওই প্রফেশনে কিছু দেয়া, তারপরে না জনপ্রিয়তা হয়। তবে জনপ্রিয়তার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, টিভি একটা মাধ্যম, অনেক বড় একটা মাধ্যম। এখন যেটা হচ্ছে, তুমি যেটা বললা যে অনেকেই শিল্পী দাবি করে, সুপারস্টার দাবি করে। দাবি আসলে কি, ওরা এমনি তো করে না, ওরা ভিউ দেখে দাবি করে। একটা গানে যখন 1 কোটি ভিউ হয় তখন সে দাবি করতেই পারে যে না, আমাকে মানুষ চেনে। বেসিক্যালি কিন্তু তাকে মানুষ এরকম চিনে না যেরকম মনে করে। আমরা সোশ্যাল মিডিয়ার ভিউ দেখে আমরা যেরকম মনে করি যে এরকম ভিউ হইছে, মানুষ মনে আমাকে চিনলো, আসলে ব্যাপারটা তা না। এটা আমাদের একটা ভুল ধারণা। আমাদের সময় নিতে হবে আরো, যে নিজেকে পরিচিত করা। কারণ একটা গান গাইলেই আমি হিট হয়ে গেলাম, আমি জনপ্রিয় হলাম তা না। একটা গান গাইলাম, আজ থেকে
5 বছর পরে আমার নাম আছে কিনা বা 1 বছর পরে আমার নাম আছে কিনা, ওই গানটা আছে কিনা, এরকম দেখতে হবে তো। সো যার নাম থাকবে সেই জনপ্রিয় দীর্ঘদিন থাকবে যার নাম, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন আমি আপনাকে কিছু গুণী শিল্পীদের নাম বলবো, তাদের সাথে আপনার থাকা স্মৃতি কিংবা তাদের নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে খুব সংক্ষেপে যদি করে শোনান। প্রথম নাম আপনার জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার সবচেয়ে পছন্দের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে, ওনার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমাদের জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি তার সঙ্গে সময় পেয়েছি আমি, ক্লোজ আপের পরে। কিন্তু তার কোনো ফিল্মে আমার গান গাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমরা যখন বেরোই ক্লোজ আপ থেকে তখন আলটিমেটলি তিনি ফিল্ম ছেড়ে দিয়েছেন, ফিল্মে কাজ করা বন্ধ করে দিয়েছেন। তখন শুধু কাজ করতেন প্রাইভেট কাজ, কিছু একটা কোম্পানির কাজ। তো সেই কোম্পানির কাজই আমার অনেকগুলো কাজ করা হয়েছে তার সুরে। ওয়ালটনের একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের মানে একজন গীতিকার ছিল, তার একটা নিজস্ব একটা ওয়েবসাইটের জন্য তার প্রায় 500 গানের একটা প্রজেক্ট ছিল আর কি। সেখানে প্রায় অনেকগুলো গান আমি গাইছি, কিন্তু 30, 40, 45টার মতো গান আমি বুলবুল স্যারের মাধ্যমে গাইছি তার কম্পোজিশনে। সো তার সঙ্গে আমার এগুলোর জন্য রেগুলার দেখা হতো এবং তার আইডিওলজিকে আমার কাছে খুব ভালো লাগতো। সে দেশপ্রেমিক ছিলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রকৃত দেশপ্রেমিক। দেশের পক্ষে কথা বলতেন, কোনো দলের পক্ষে না। তার কাছে সবার আগে দেশের কোনো ক্ষতি হলে সে খুব আফসোস করতো, কারণ সে ছিলেন হচ্ছে মুক্তিযোদ্ধা। আর গানের ক্ষেত্রে যেটা না বললেন নয়, তার মতো মেলোডিক টিউন বাংলাদেশে খুব কম মানুষ তৈরি করতে পেরেছে। ওকে, পরবর্তী নাম অ্যান্ড্রু কিশোর। এটা তো আমি বলেই দিয়েছি, অ্যান্ড্রু কিশোরকে আমি ফলো করতাম, তার মাধ্যমে গানে আসা, তার প্রতি ভালো লাগা থেকে গানে আসা। হি ওয়াজ ওয়ান অফ আওয়ার লিজেন্ড। ওকে, পরের জন সুবীর নন্দী। সুবীর নন্দীদার গায়ককে আমার খুব ভালো লাগতো, কিন্তু তার গান আমি গাইতে পারতাম না, কারণ তিনি ক্লাসিক শিল্পী, আমি ক্লাসিক বুঝি না, আমি গড গিফটেড, ক্লাসিক আমি ওরকম পারি না। এই জন্য তার গান আমি খুব শুনতাম, এত সুন্দর কণ্ঠ তার, এবং 2-1টা গান আমি গাওয়ার চেষ্টা করছি মাত্র, কিন্তু তার মতো করে গাওয়া কোনোভাবেই সম্ভব না। ওকে, পরের নাম আপনার জন্য সৈয়দ আব্দুল হাদী। ওনার গান আমি গাওয়ার সাহস করি, মাঝে মধ্যে গাইতে পারি, গাই কয়েকটা জায়গায়, আমার অনেকে রিকোয়েস্ট করে গাওয়ার জন্য, এবং কম্পিটিশনে আমি তার গান গাইছিলাম। তিনি আমাদের জীবিত একজন কিংবদন্তি, তার জন্য অনেক অনেক দোয়া। আয়ুব বাচ্চু। বাচ্চু ভাইয়ের কথা আসলে আসে নাই, আমি কিন্তু গিটার বাজানো শিখছি হলে বাচ্চু ভাইয়ের গান দিয়ে আর কি। সেই তুমি, তারপরে তারা ভরা রাতে, তারপরে এখন অনেক রাত, এরপরে ফেরারি এমনটা আমার, এই গানগুলো মুখস্থ করছি আমি কলেজ লাইফেই ম্যাক্সিমাম গান তার, এবং তখন থেকে গাওয়া শুরু। বাচ্চু ভাই তো বাংলাদেশে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠান থেকে মানুষ গিটার শিখবে, সেই আমাদের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আয়ুব বাচ্চু ভাই। যে প্রতিষ্ঠান না থাকার পরেও তার যে ইফেক্ট রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা অনেক বড় একটা ইফেক্ট। একদম ঠিক। বারি সিদ্দিকী দাদার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, অনেক স্টেজ শেয়ার করা হয়েছে, একসঙ্গে আমরা শো করছি। ওনার যখন উনি গাইতেন, ওনার মানে শ্রোতা তো বাংলাদেশের রুটে আনাচে কানাচে সব জায়গায় রয়েছে, তার গান ভালো লাগে না এরকম কোনো মানুষ বাংলাদেশে নাই বললেই চলে। আর আমি যখন তার সঙ্গে শো শেয়ার করতাম, তখন তার গান আমি শুনতাম, তার বাঁশি বাজানো আমি শুনতাম, এত সুন্দর করে সে বাঁশি বাজাতো। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। রুনা লায়লা, বাংলাদেশের একজন জীবিত কিংবদন্তি, যেই কিংবদন্তির পরিচয় আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে বেশি বাংলাদেশে যদি কোনো শিল্পী থাকে, যেই শিল্পীকে আন্তর্জাতিকভাবে মানুষ চেনে, বেশি করে চেনে, সে হচ্ছে রুনা লায়লা। এবং তার কিছুদিন আগে জন্মদিন গিয়েছে আপার, এবং তার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সাবিনা ইয়াসমিন হচ্ছে বাংলাদেশের দেশের গানের স্পেশালিস্ট, তার মতো মধুর কণ্ঠ বাংলাদেশে একটাও নাই, এবং তিনি একটা ভাগ্যবান একটা শিল্পী, যার ভান্ডারে এতগুলা দেশের গান আছে। আমি খুব হিংসা করি মাঝে মধ্যে যে একটা শিল্পীর কপালে এত দেশের গান কিভাবে সম্ভব। ওকে, পরের নাম আপনার জন্য শাহনাজ রহমতুল্লাহ আপার সঙ্গে আমাদের দেখা হয় নাই, কিন্তু ওনার কণ্ঠ সেই ছোটবেলা থেকেই শুনি, এবং তার কণ্ঠের যে রস, যে কণ্ঠের যে মিষ্টতা, সেটা অন্য কোনো কণ্ঠের মধ্যে ছিল না। ফরিদা ইয়াসমিন আপাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি। আমাদের লালন সঙ্গীতের স্পেশালিস্ট ছিলেন তিনি, এবং তিনি লালন সঙ্গীতকে আমাদের জেনারেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যেভাবে গিয়েছেন, আমরা কিন্তু সেটাই ফলো করি সবসময়, এবং সেভাবেই বাংলাদেশে লালন সঙ্গীত টিকে থাকবে। তার জন্য অনেক অনেক দোয়া।
ওকে ভাইয়া, শেষ হলো। এবার দর্শক যারা আছে তাদের যদি কিছু বলতে চান আপনি। এই অনুষ্ঠানটা যারা দেখলেন তাদের জন্য একটাই কথা, গানের সঙ্গে থাকেন, বাংলাদেশের গানের সঙ্গে বাংলাদেশের কালচারকে নিয়ে নাড়াচাড়া করান, কালচারাল অ্যাক্টিভিটিস বাড়ান, আপনার সন্তানকে গান শেখান। গান মানুষকে কখনো ক্ষতি করে না, গান মানুষকে ভালোবাসা শেখায়। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভাইয়া আজকের এই আয়োজনে আসার জন্য। তবে একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, পাঞ্জাবি পরলে কিংবা একটু রাস্তা দিয়ে হেঁটে গেলে, বাজার করতে গেলে, বা একটু থাকে না নিজেদের মনের মতো থাকতে গেলে, একটু কমফোর্টেবল জুতোর প্রয়োজন পড়ে না, নাকি তখনও খুব সুটেড বুটেড থাকা পছন্দ? আমার কাছে না পোশাক নিয়ে এত চিন্তা করি না আমি, আমার চোখের সামনে যা পরে আমি সেটাই পরে বেরিয়ে যাই। আরাম নিয়ে একবারে ভাবেন না? আরাম, হ্যাঁ ভাবি, পায়ের তলায় একটু জুতার সোল একটু নরম হলে ভালো লাগে। ওকে, আপনার জন্য এমন একটা গিফট এনেছি যেটা একেবারে আপনার জন্য পারফেক্ট। তাই নাকি? হ্যাঁ, স্টেপের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি Wow. আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, সো এখন ইউজ করে দেখতে use. পারেন, তারা ভীষণ কমফোর্টেবল শুজ বানায়। যদি ভালো লাগে তাহলে তো স্টেপ ছাড়বো না। আর ছাড়তেই পারবেন না, বিকজ স্টেপ বলে থাকে সবসময় আই লাভ স্টেপ। সো আপনিও এখন থেকে হয়ে যাবেন আই লাভ স্টেপ। থ্যাংক ইউ ভাই আজকের এই আয়োজনে আসার জন্য, অনেক অনেক শুভকামনা। তোমাকে অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের অনুষ্ঠানে ক্যামেরার পেছনে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।